আপনাদের সরকার সময় অর্থাৎ 2001 থেকে 2006 সময় প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের উপর আপনারা অনেক জোর দিয়েছিলেন। বিদেশে অনেক কোম্পানি, তারপরে বাংলাদেশের এই ব্লক ভাগ করে হিউস্টনে না, যখন ওরা অনেক আগ্রহ ছিল সবার, কিন্তু গত 10-12 বছর, 15 বছর, 17 বছরে কোনো রকম আগ্রহী আমরা দেখতে পাই নাই, বা সরকারের মধ্যে থেকেও কোনো রকম উদ্যোগ দেখতে পাই না। এটার কারণটা আসলে কি? মানে কারণটা হ্যাঁ, খালেদ মহিউদ্দিন, তোমাকে যে বুঝায় বলতে হয় তাহলে তো না, খুবই ইউ ইন্টারেস্টিং আর ভেরি আসলে। ইন্টেলিজেন্ট, ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াই দে হ্যাভ ডান ইট। খুবই ইন্টারেস্টিং। যাই হোক, আমরা পরের এই প্রসঙ্গে পরে আসি যে 2023 সালের জুলাই মাসে আপনারা যে 31 দফা দিছিলেন, সেই 31 দফার 17 নম্বর দফায় আছে যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতে দায় মুক্তি আইন সহ সকল কানাকানুন বাতিল করা হবে, এবং রাষ্ট্রীয় অর্থনীতিতে রক্তক্ষরণ, আমি একটু দেখে পড়ে বলতেছি, রাষ্ট্রীয় অর্থনীতিতে রক্তক্ষরণ রোধ করার লক্ষ্যে জনস্বার্থ বিরোধী কুইক রেন্টাল বিদ্যুৎগুলি কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনায় চলমান সীমাহীন দুর্নীতি বন্ধ করা হবে। এখন এইটা কি একটা বাস্তবতা? এটা কি আপনি করতে পারবেন? মানে কুইক রেন্টালগুলো আপনি বন্ধ করে দিতে পারবেন? মানে কুইক রেন্টাল অলরেডি সিস্টেম থেকে বের করার ব্যবস্থা করা হয়ে গেছে। তাহলে এইগুলি কি বসে যাবে সব, যেগুলি quick এটা rental চলে আছে? যাবে। এটা চলে কুইক যাবে? রেন্টাল ইজ কুইক রেন্টাল। মানে জাস্ট ডিসমেন্টল করে তার ডিসমেন্টল করে। আমার কন্ট্রাক্ট শেষ, তুমি চলে যাও। আচ্ছা, কন্ট্রাক্ট শেষ পর্যন্ত আপনি কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। ওরা এখন চলে যাবে, আর থাকবে না। তাহলে কুইক রেন্টাল আমরা কন্ট্রাক্ট করবো না। তাহলে ওরা যে বিদ্যুৎটা দিত, এই বিদ্যুৎটা আপনি কি দিয়ে এখন? আছে আমার এখনো ক্যাপাসিটি 28,000 মেগাওয়াট, আচ্ছা, আর আমার লাগবে 18,000 মেগাওয়াট। আপনার ক্যাপাসিটি 28,000 মেগাওয়াট, মানে রিডান্ডেন্সি, মানে আপনি যে উৎপাদন, মানে ক্যাপাসিটির সাথে তো উৎপাদন অনেক জড়িত। আপনার পাওয়ার প্ল্যান্টগুলির মধ্যে তো অনেকগুলি পুরানো। আমার যে উৎপাদন হবে তাতে 18,000 মেগাওয়াট আমি এই বছর ফেস করতে পারবো। আপনার আজকের জেনারেশন কত? আজকে রিপোর্ট এখনো নেই। কালকে আপনি যেদিন জয়েন করছেন সেদিন কত ছিল? দুইটা রিপোর্ট নেই, তবে আমি যতদূর জানি 16,000-এর মতো। 16,000-এর মতো। তাহলে মানে আপনার চাহিদা থেকে 2,000 মেগাওয়াট এখনো কম আছে। না, 18,000 আপনার চাহিদা। পিকে হবে, পিকে চাহিদা হবে। আচ্ছা, আই এম ওয়ার্কিং অন পিক, যেটা 18,000-এ যাবে। কথা বুঝছো? না, জেনারেশন ওয়াইজ আপনার যদি 28,000 মেগাওয়াট জেনারেট করার থাকে, তাহলে আপনি কি এই যে এখন 16,000 করতেছেন, সেটা কি ইচ্ছা করে, নাকি আপনার এটার খবর আপনি এখনো নেন নাই? না, এটা খবর ইচ্ছে করে না। হ্যাঁ, এখানে তোমার কয়লার অভাব আছে। আচ্ছা, তার জন্য অনেকগুলো পাওয়ার স্টেশন বন্ধ আছে। আচ্ছা, কয়লা ভিত্তিকগুলি বন্ধ হয়ে আছে। এখানে তোমার ফুয়েলের অভাব আছে, এগুলো ইম্পোর্টেড যেগুলা, সেই জন্য অনেক পাওয়ার স্টেশন বন্ধ আছে, যার জন্য আমরা 18,000 পর্যন্ত যেতে পারবো আমরা। আচ্ছা, এইগুলো আবার ইম্পোর্ট করলে, হ্যাঁ, আবার যদি শিল্পপত্র যদি সাপ্লাই করা যায়, তাহলে ওই 28,000 পর্যন্ত যাওয়া যাবে। একটা পর্যায়ে এই কথাটা আমি জানি না, আপনার আগে নিশ্চয়ই আর অনেকে বলছে, কিন্তু আমি আপনার মুখে প্রথম শুনছি 2000-2001 সালের দিকে, যে আপনি একটা এনার্জি মিক্সের কথা খুব বলতেন। সেই এনার্জি মিক্সের সময় বাংলাদেশে খুব কম, বেশি লোকরা বলতে শুনি নাই, মানে কিন্তু এনার্জি মিক্সের কথা বলতেন। সেখানে আপনি বলতেন যে আইওসি থেকে আমরা যে গ্যাস পাই, মানে অর্থাৎ প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের মাধ্যমে যে গ্যাস পাই, সেই গ্যাস দামি গ্যাস, সেটা বিদ্যুতের মধ্যে আমরা ব্যবহার না করি, কম করি। কিন্তু এখনকার অবস্থাটা কি? এখন আপনি এটা কি করবেন? আইওসির গ্যাস না নিলে, আইওসির যেটুকু গ্যাস আছে সেদিকে সবচেয়ে বড় আমাদের কনজিউমার তো হচ্ছে আমাদের বিবিএনা। হ্যাঁ, না কনজিউমার হচ্ছে হাউসহোল্ড কনজিউমার পাইপে করে আসে, এবং এই কনজিউমারকে ক্যাটারিং করতে গেলে আমরা যে গ্যাস পাই, সেই গ্যাস দিয়ে আবার অন্য দিকে দিতে পারি না আমরা। রাইট, ইন্ডাস্ট্রিয়াল গ্যাসগুলো দিতে পারি। সেই জন্য তো আপনারা বাজার, আপনি দেখছেন কিনা, আগের সরকারের আমলে পুরাটাই কিন্তু একটা হচপচ লাগে রয়েছে। কখনো গ্যাস দিচ্ছে, কখনো সিলিন্ডার বাজারে মিলতেছে না, কখনো 1200 টাকার সিলিন্ডার 3,000 টাকা হচ্ছে। ওখানে আর একটা খারাপ কাজ করে গেছে। আমি তো আমার সিটিজেনকে ক্যাটারিং করতেছি সিলিন্ডার, তাই না? ইন্ডিয়াতে সিলিন্ডার সাবসিডি দেয়, কিন্তু সিলিন্ডারটা ওরা সাপ্লাইটা ঠিক রাখে। আমাদের এখানে হয়েছে কি, সিলিন্ডার সাপ্লাইটা পুরোটা প্রাইভেটের কাছে দিয়ে দিয়েছে। তারপরে হয়েছে কি, এই ক্যাটেগরি, এই ইন্টিম গভর্নমেন্টের মধ্যে আমলেই অনেক ইম্পোর্টার, যারা নাকি এটাও একটা সিন্ডিকেট, অনেক সিন্ডিকেটের মেম্বাররা কি বলে ডিফল্ট করছে। ডিফল্ট করার ফলে তাদেরকে গত 1 বছরের মতো টাইমে তাদেরকে এলসি খুলতে দেয় নাই। এলসি করতে না পারার জন্য লিকুইড গ্যাস আসে নাই। আচ্ছা, বটল প্ল্যান্টগুলো সব পরে আছে। এখন এই যে আমরা আলোচনা করতেছি, এখন এগুলোকে ইম্পোর্ট করার ব্যবস্থা করে করছি, এবং আমি মনে করি যে এই পলিসিটা চেঞ্জ হওয়া দরকার। এই পলিসিটাতে
গম এই যে এটা এটা করলে এরা বার্গেন করতে পারে। আর আমি যদি গভর্নমেন্ট যদি গ্যাসটা ইম্পোর্ট করে আমি যদি এই বটলারদেরকে যদি দেই যে আমার এই দামে তুমি নিয়ে যাও আর এর সাথে এত অ্যাড করে তুমি মার্কেটে ছাড়বা, তাহলে গভর্নমেন্ট এফেক্টিভলি মার্কেটটা কন্ট্রোল করতে পারবে। তো সেই জন্য আমি মনে করি গভর্নমেন্টকে একটা উদ্যোগ নিতে হবে, গ্যাসটা নিজেরা ইম্পোর্ট করব, বাল্ক আমরা ওদের কাছে বিক্রি করে দেবো, ওরা রিটেল করবে। যদি আচ্ছা, এটা আমার প্ল্যান, আমি এখনো প্রাইম মিনিস্টারের সাথে আলোচনা করিনি। আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলিতে নিশ্চয়ই আপনি আরো অনেকগুলি বিষয় খতায় দেখবেন এবং অনেকগুলি আমার তোমার 3 দিন হয়েছে, 3 দিন হয়েছে আপনি আমি তো যা বলতে যা একটু দেখছি সেটাকে বলছি। আমি চট করে একটু ইয়াতে আসি যে আদানির কাছ থেকে যে বিদ্যুৎ কেন্দ্রটা ভারতে যেটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সেটার ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত? ইসি আদানিটা একটা তো আমি বলবো যে একটা মানে রিয়েল গুড কেস টু স্টাডি। ওকে, এখন আদানি যে কন্ট্রাক্টগুলো করেছে, মানে ডিটেলসে গেলে তোমার এই টাইমের মধ্যে এটা আমি বলতে পারবো না, যতটুকু আমি আপনি একটু জানতে যদি পেরেছি ছোট আর বলেন কি। যে, হ্যাঁ। তো এখন এই কন্ট্রাক্টে যেটা হয়েছে বিদ্যুতের দাম সবচেয়ে বেশি। আমার হায়েস্ট যেটা বিদ্যুতের দাম যেটা আছে সেটা হলো তোমার ইয়ে মাদারবাড়ির পাওয়ার স্টেশন মাতৃবাড়ি পাওয়ার স্টেশন, যে 14 টাকা আছে, হ্যাঁ হ্যাঁ, তার থেকেও বেশি 18 টাকা। তো 18 টাকাই কি আসলে নাকি 18 ডলারের দাম রুপির না দাম? না না 18 টাকা, 18 টাকা, আচ্ছা 18 টাকাই। ডলার দিয়ে লাভ নেই, আমার পে করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডলার দাম যাই ওটা দেখে তো হ্যাঁ, লাভ নেই। আচ্ছা, ইট ইজ 18 টাকা, মানে মাতারবাড়ি যদি 14 হয় তাহলে এটা 18। আচ্ছা ঠিক আছে, না না বুঝছি। না মাদারবাড়িকে বেস করে জিনিসটা করছে, আচ্ছা বুঝছি, কিন্তু সেটা যে 18 টাকায় 18 টাকায় গিয়ে পড়ছে। 18 টাকা যে পড়ছে। আমি আজকে এই প্রাইসের উপর ওয়ার্ক করছি, আমি আজকে 18 টাকা পড়ছে। এখন 18 টাকা বিদ্যুৎ যদি আমি কিনি ওদের কাছ থেকে, তারপর আমি হুইলিং করে ডিস্ট্রিবিউশন, তাহলে আমার বিদ্যুতের দাম কত দাঁড়াবে? 1 নম্বর। 2 নম্বর হলো যে ওখানে করা হয়েছিল যে ওখানকার কোল দিয়ে পাওয়ার স্টেশন চালাবে, রাইট। এখন দে আর ইম্পোর্টিং ফ্রম ইন্দোনেশিয়া। তো হ্যাঁ, ওইটা তাহলে আপনার জন্য প্রবলেম কেন? ওটা আমার জন্য প্রবলেম, ওইটা যে ওইটার থেকে দাম ওইটার বেশি, তো ওটা চার্জ আমাকে দিতে হবে, তাই ইম্পোর্ট কস্ট আমি দেবো, ওইটার দাম আমি দেবো। আপনি একটা ইয়াতে মানে আপনার মানে আপনি এন্ড প্রোডাক্টটা নিচ্ছেন না ক্লায়েন্ট হিসেবে? এন্ড প্রোডাক্ট ওই কন্ট্রাক্টের মধ্যে দেওয়া আছে, এন্ড প্রোডাক্ট দিচ্ছি, ওদের ট্রান্সমিশন যে লাইনটা সেই লাইনের কস্ট আমি দিয়েছি, আবার ওই ট্রান্সমিশন যে কস্ট পড়বে সেটার টাকা ওই পোর্শনটা তাদেরকে দিতে হবে। এই কন্ট্রাক্টটা মানে আমি কি বলবো, যেটা নিয়ে আলোচনা হওয়া উচিত এবং ভবিষ্যতে করব। আমার এখানে একটা কিউরিয়াস কেস আছে। আপনি যতটুকু বললেন, ধরেন আপনি তো টেকনিক্যাল জায়গা দিয়ে বলতে পারতেন, কিন্তু আপনি সাধারণভাবে বললেন। আমি এই প্রশ্ন অসংখ্যবার কইরা ইউনূস সরকারের থেকে এইটার কোনো বাস্তব জবাব কেন পাই নাই যে আদানির সাথে চুক্তিটা আপনারা রিভাইজ করতেছেন না কেন, প্রকাশ করতেছেন না কেন, আমাদের এখানে কি আছে এটা দেখতেছেন না কেন? আপনারা প্রথমে আইসা দেখেন, ইউনূস সরকার প্রথমে আইসা যে টাকাটা পরিশোধ করছে সেটা হচ্ছে আদানির টাকাটা, বলছে যে হ্যাঁ আন্তর্জাতিক চুক্তি এমনি হয় না। উপায় নেই, কারণ আদানির কাছে তুমি 1200-1300 মেগাওয়াট বিদ্যুৎ নিবা, তার সাথে যদি সে যে বন্ধ করে দেয়, ও তাহলে তো বিদ্যুৎ দিতে এখানে দিতে পারবো না। আমার যদি 1200-1300 মেগাওয়াটের বিদ্যুতেরটা লাগে তাইলে তো লাগলো, কিন্তু আমি তো চুক্তিটা তো প্রকাশ করবো, এই যে আপনি এই চুক্তিটা তো সামনে আনবেন। না, সেই চুক্তির ব্যাপারে তো আমিও তখনকার অ্যাডভাইজারকে বলছি যে চুক্তিগুলো দাও। প্রথমে তো দায়মুক্ত ছিল, দায়মুক্ত আইনের জন্য পারে নাই করতে। তারপর যখন দায়মুক্ত আইন বাতিল হয়ে গেল, বাতিল হয়ে যাওয়ার পরেও তারা করে নাই। তারা যেটা করছে, তারা একটা কমিশন করছিল, সেই কমিশনে বোধহয় জাস্টিস মইনুল ইসলাম বোধহয় সে ছিল এটার হেড, আর সোয়াসের প্রফেসর মুস্তাক ছিল এটার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেম্বার। তারা যে রিপোর্টটা দিছে ওই রিপোর্টটা তুমি পড়ো, তুমি ডিটেলস পাবো ওখান থেকে। আচ্ছা, তাহলে পরবর্তী মানে গত সরকারের সময় আমি বলবো যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে এমন অনেক কিছু রয়েছে যেগুলি আসলে সত্যি সত্যি, এটা আপনি একটা কিউরিয়াস কেস বললেন, অনেকগুলি কিউরিয়াস কেসের মধ্যে আছে। আদানিটা তো আছেই, কেন এত বছর কয়লা ব্যবহার করা নাই, কেন আসলে বাপেক্সে দিয়ে আরও হিট করা হয় নাই, আমাদের গ্যাসের পাওয়া মানে নিশ্চিত কেন করা হয় না বেশি করে, এর কিছুই আসলে আমরা জানতে পারি না। আরও একটা যেটা জানতে পারি না সেটা হচ্ছে যে আপনারা
আপনাদের জাতীয় নির্বাচন আগে দেয় ইশতেহারে বলছে যে রূপপুর পারমাণবিক কেন্দ্রে যদি কোনো ধরনের দুর্নীতি বাটপারি এগুলি যদি হয়ে থাকে তাহলে আপনারা এটা পুনর্মূল্যায়ন করবেন, কিন্তু এই পুনর্মূল্যায়ন করতে গিয়ে যদি আপনারা দেখেন যে এটা হয়েছে তাহলে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ভবিষ্যৎ কি হবে আসলে? না, যদি এটা বিলিয়ন ডলার একটা যদি মানে এক নম্বর হলো যে আমি তো মাত্র 3 দিন হলো আসছি, হ্যাঁ, তো রূপপুর সম্বন্ধে আমি কিছুই জানি না। আচ্ছা, এখন পর্যন্ত ওই রূপপুর ধরা হয়নি। আমি আচ্ছা। জাস্ট ফার্স্ট হ্যান্ড মানে আমি মানে কি বলবো তোমার যে মানে জানার চেষ্টা করছি মাত্র, আমি এখনো আচ্ছা। ভিতরেও ঢুকতে পারি নাই। ওকে, তো মানে তোমার অ্যাপ্রাইজ হওয়ার চেষ্টা করছি। এখন রূপপুরটা নিয়ে আমি এখনো বসি নাই, এবং রূপপুরে তো এখন পর্যন্ত তোমার প্রোডাকশনই শুরু হয়নি, বাট আনফর্চুনেটলি রূপপুর পেমেন্ট ডিউ হয়ে গেছে। আসলে এত রকম রূপপুরে এখন ট্রান্সমিশন লাইনও কমপ্লিট হয়নি, আমি এইটা নিয়েও বলতে একটা চাই, হয়েছে আর একটা হয়নি। এইটা নিয়েও আমি বলতে চাই, আপনি কি জনাব ফাউজুল কবির খানকে জানতে চাইছিলেন যে মানে 2024 সালের 5 আগস্ট ওই সরকার চলে যাওয়ার পরে আপনারা এটা নিয়ে আসলে সিদ্ধান্ত আগায় রাখছেন কিনা বা কি করছেন, মানে এটা একটা না, এটা নিয়ে ব্যাপারটা হচ্ছে অনেক জিনিসের মধ্যে আমরা ঢুকতে পারি নাই, হ্যাঁ হ্যাঁ ঢুকতে চেষ্টা করেও ঢুকতে পারি নাই। আমরা যে এই ভিন্ন এমপ্লয়ির কাছ থেকে যেসব খবরটা পেয়েছি সেটা নিয়ে আমরা মোটামুটি একটা পজিশন পাইছি যে এটা এখানে যেখানে বালিশের দাম 10,000 12,000 টাকা হয়েছে সেখানে তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কী হয়েছে ওখানে। তো এইটা এখন পর্যন্ত তোমার একটা ট্রান্সমিশন লাইন হয়ে গেছে, আর একটা ট্রান্সমিশন লাইন কেবল যমুনা ক্রস করছে। তো এটা মানে কবে কমিশন হবে এটা এখনো বলা যাচ্ছে না, আমি এখনো বসিনি ওদের সাথে। ওকে, আচ্ছা, আরেকটা ব্যাপার, মানে আপনারা বলছেন যে বড় ধরনের দুর্নীতি রোধে গত সরকার যেমন খুব উন্নয়ন বড় বড় প্রকল্প এগুলি নিছিল, আপনারা আসলে বড় কোনো প্রকল্প নেবেন না, যেটা জনাব তারেক রহমানের বক্তব্য বলছে বড় কোনো প্রকল্প হাতে নেবেন, কিন্তু জ্বালানি বিদ্যুৎ খাতে তো আপনার অনেক বড় বড় প্রকল্প নিতে হবে। এমনকি যদি আপনি প্রকল্প যদি সঞ্চালন লাইনের কথাও বলেন, যেটা আপনাদের বলছে 2,500 সার্কিট কিলোমিটার, আমরা যেটা আমাদের প্রধানমন্ত্রী সাহেব যেটা আমাকে বলেছেন আর কি, যে আমাকে বলছে রিনিউয়েবল এনার্জি থেকে যে চলে যাওয়ার জন্য, তো আমাদের ফার্স্ট অপশন থাকবে রিনিউয়েবল এনার্জি যাওয়ার জন্য। এবং আমাদের রিনিউয়েবল, আমি আসার পরে যতটুকু স্টক টেকিং করছি, আমার অনেক জায়গা আছে, সেখান দিয়ে আমি 1000 খানেক মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি আনতে পারবো আর কি। আর এখন যেটা হয়ে গেছে বিদেশে, বিশেষ করে ইন্টারন্যাশনাল ব্যাঙ্কগুলো আছে, ব্যাঙ্কিং যারা আছে, ইভেন চাইনিজ ব্যাঙ্কগুলো এখন মানে ফসিল ফুয়েলের এনার্জির জন্য তারা টাকা দিতে চায় না। তো এই রিনিউয়েবল এনার্জির উপরেই তাদের নজর বেশি। তো ওইটাতে আমরা বেশি ফোকাস থাকবো রিনিউয়েবল এনার্জিতে। আর যেগুলো পাওয়ার স্টেশন ওরা করেছে, যেগুলো মানে চলানোই মুশকিল হয়ে গেছে, সেগুলো আমরা হয়তো যতক্ষণ পর্যন্ত আমার রিনিউয়েবল এনার্জি এটাকে না করবে ততদিন ওইগুলো চালাবো আর কি। কিন্তু টুকু ভাই, আমি আপনার একটা কথা বলি, সেইটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি হচ্ছে, এটা বলে না ক্রিকেটে, এ হচ্ছে আপনার গো টু প্লেয়ার। আপনারা যখনই সাংবাদিকদের সাথে একটু টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলেন, তাহলে আপনার রিনিউয়েবল এনার্জির বিষয়টা আপনি বাইট করেন, কিন্তু বাংলাদেশে তো রিনিউয়েবল এনার্জিটা আসলে খুবই কম পরিমাণে, মানে এখন পর্যন্ত যা আছে, এটার আপনি বাড়াইতে হইলে যেই পরিমাণ আপনার বিনিয়োগ লাগবে, যেই পরিমাণ জায়গা লাগবে, ঘনবসতিপূর্ণ জায়গা, এটা কি মানে এটা তো 3-4 বছর এটা খালি প্রকল্প করতে লাগবে, মানে আপনি রাতারাতি করতে পারবেন না। আমার কাছে মানে আমি আসার পরে যেটুকু দেখেছি এদিক ওদিক থেকে পৃথিবী খোঁজ নিয়েছে, অনেক জমি অ্যাকোয়ার করে রেখেছে, তাই অ্যাকোয়ার করে জমির মালিক গত 15 বছর ধরেও কিন্তু অসংখ্যবার রিনিউয়েবল এনার্জির কথা বলছে, মানে ফ্রম তারা যেটা করছে, ফ্রম তৌফিক ইলাহি, তারা যেটা করছে তৌফিক ইলাহি যেটা করেছে, রিনিউয়েবল এনার্জি করতে যে আমাদের এগ্রিকালচারাল ল্যান্ড অনেক ধ্বংস করছে, মানে এগুলো অ্যাকাউন্ট করে রাখছে, ধ্বংস করছে, আবার করেও নাই, হাজার হাজার একর জমি নিয়ে গেছে, নিয়ে যে এই ফিল আপ করছে, কিন্তু ওই একমাত্র সিরাজগঞ্জে 600 মেগাওয়াট করছে, আর আরো 2-3টা জায়গায় করছে 60 মেগাওয়াট, সরি, এই সব মিলে বোধহয় 500-600 মেগাওয়াট পর্যন্ত করেছে তারা, কিন্তু এখনো জমি টমি সব খালি পড়ে আছে। 1 নম্বর। 2 নম্বর, তুমি যেটা বললা যে এরকম জমির অভাব না, আমাদের চিন্তার অভাব। আমি সিরাজগঞ্জে পাওয়ার স্টেশনের যেটা হয়েছে, আমি কিন্তু যমুনা থেকে জমি রিক্লেম করেছি ওটা, একটা জমি কিন্তু আমি অ্যাকোয়ার করিনি, নদীর জমি নিয়ে নিছেন আপনি, নদীটা তো নদীর জমি নিয়ে, নদীতে এই জমিটা খেয়েছিল। আচ্ছা,
তারপরে সিরাজগঞ্জ নদী ভাঙ্গন হ্যাঁ এলাকা। হ্যাঁ 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 তা আমার নদী ভাঙ্গন করে নদী নিয়ে চলে যাচ্ছে, আমি যদি ওইখান থেকে নদীর থেকে আবার এখন চর উঠে গেছে সব জায়গায়, ইফ ইউ গো হ্যাঁ হ্যাঁ সব জায়গায় চর উঠে গেছে, আমি ওইখানে আরো মাটি ভরে ওইখানে আমি রিক্লেম করবো। কিন্তু ভাই, আপনার তো যমুনাকেও বাঁচাইতে হবে সিরাজগঞ্জে যদি বাঁচাতে চান। এটা তো হচ্ছে গাইড বাদের বাইরে। আচ্ছা গাইড, ও আচ্ছা আচ্ছা, নাও আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা আচ্ছা বরঞ্চ এটা করতে যে নদীর ফ্লোটা আমরা ডাইরেকশনটা ঠিক করতে পারবো। এখন তো ডাইরেকশন নষ্ট হয়ে গেছে, বিভিন্ন জায়গায় চর পড়ে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নদীর মেইন কারেন্টটা বিভিন্ন দিকে ছড়াই তো গেছে। আপনি শিওর যে আপনি এখানে এর মধ্যে থেকে এটা নদীটা আমি অলরেডি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডকে বলেছি তোমরা একটা স্টাডি করো, এখানে যদি আমি রিক্লেম করতে পারি তাহলে আমরা রিক্লেম করে এখানে সোলার এনার্জির ব্যবস্থা করবো। আপনারা আরেকটা নট অনলি সিরাজগঞ্জ, যেখানে যেখানে Okay. নদী ভেঙে নিয়ে যায়, যেমন চাঁদপুর শহর, চাঁদপুর, হ্যাঁ অর্ধেক তো নদীর মধ্যে আছে, হ্যাঁ। তো ওখানে যদি চর জায়গায় সেই চরটা আমি ইউজ করবো না। আপনি যদি ওইটা পরিকল্পনা করে করেন, যেটা আপনি বলছেন যে চীনের অভিজ্ঞতা যদি সরকার, আপনি নিজুম দিয়ে হাতিয়া টাতিয়াতেও আপনি অনেক বড় করে করতে পারবেন, কারণ চীন এগুলিতে এখন মাস্টার হয়ে গেছে, এই পৃথিবীর অনেক দেশও এগুলিতে এখন মাস্টার হয়ে গেছে, যেগুলিতে এখন কেমনে করবেন আপনি নিশ্চয়ই এগুলি আমি জানি না, কিন্তু আমি রিনিউয়েবল কিন্তু শুনতেছি। You have to understand one thing, যে এটা আমাদের নতুন গভর্নমেন্ট, হ্যাঁ আমি আজ দিয়ে বোধহয় 4 দিন হ্যাঁ বসলাম, হ্যাঁ হ্যাঁ এবং 4 দিনে আমাকে মিটিংই করতে হয়েছে, আর কিছু জানার জন্য আমাকে বসতে হয়েছে। কালকেও বলবো আমি জানার জন্য কি অবস্থা। তো সেইখানে যে মানে কালকে বলবো যে প্রকল্পগুলো কোথায় কি অবস্থা আছে জানার জন্য। তো এখন ব্যাপার হচ্ছে যে টেকনিক্যাল, হাইলি টেকনিক্যালি মিনিস্ট্রি, অ্যান্ড যেহেতু আমি আই র্যান মাই ওন ইন্ডাস্ট্রি, পাওয়ার স্টেশন ছিল কিছুটা, আপনি পুরাটা, আপনি আসলে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত পুরাটাই আপনি আসলে আপনার নিজস্ব এক্সপেরিয়েন্সই আছে, এবং এর আগে বিদ্যুৎ, তবে শুধু মানে বিদ্যুৎ ও জ্বালানি দুটি বিষয় পাশাপাশি রাখলে এটা বিশাল মন্ত্রণালয়, বিশাল আসপেক্ট, আপনাকে অনেক কিছুই দেখতে হবে। আমি একটা জিনিস দেখছি যে আমার একজন ক্যাপাবল স্টেট মিনিস্টার আছে। আচ্ছা 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 আচ্ছা, খুব ক্যাপাবল ছেলে। আচ্ছা, আই থিঙ্ক আমার জন্য খুব সহায়ক হবে ছিল স্টেট মিনিস্টার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে তারপরও আপনাকে যেহেতু মানে সিনিয়র মিনিস্টার হিসেবে ওভারসি করতে হবে, আপনারা আরেকটা কথা কিন্তু বলছেন যে আপনারা কোনো গোপন চুক্তি করবেন না, আপনারা কোনো গোপন চুক্তি করবেন, কিন্তু আমরা দেখছি যে আমি সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে আমি বলি যে 98 থেকে এটা 2026 28 বছরে আমি দেখছি যে পাওয়ার এনার্জি নিয়ে সরকার আসলে মুখ খুলতে চায় না। কিছু কথা আপনি বলতেন আসলে 2001 থেকে 2006 পর্যন্ত, কিন্তু সাইফুর রহমান সাহেব বলতেন না। জ্বালানি মন্ত্রী যিনি ছিলেন মোশাররফ হোসেন সাহেব দীর্ঘদিন, বা পরে যখন জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান সাহেবও হয়েছেন, তারা কিন্তু মুখে এক ধরনের তালা এটাই রাখতেন। সত্যি সত্যি আপনি এটা পারবেন যে মানে গোপন চুক্তি না করে আমাদেরকে আপনি এটা জানাবেন যে আদানির চুক্তিটা আপনারা পুরাটাই নেবেন কিনা, নাকি এইটা আবার রিভাইজ করতে চাবেন, পুরা বিদ্যুতে লাগবে কিনা, যত এইসব মানে আমি কখনোই তোমাকে বলবো না যে আদানি চুক্তি স্ক্র্যাপ করে দেবো। আচ্ছা, কখনোই বলবো না। আপনি পুরাটা নেবেন, আমি রিনেগোশিয়েট করব। আপনি পুরাটা নেবেন কিনা? আমি যেমন আমরা ডিসাইড করছি যে আমরা আদানির পাওয়ারটা আমরা অডিট করব। অডিট করে দেখবো অ্যাকচুয়ালি কত পাওয়ার সে আমাকে দিচ্ছে। ওকে, অডিট না হলে তো আর বুঝবে না তুমি, তো অডিট করতে টাইম লাগবে তোমার, আমাকে অডিট ফার্ম নিয়োগ করতে হবে, সেই করতে হবে না। কিন্তু বিদ্যুৎটা তো আপনি কত বিদ্যুৎ দিচ্ছে সেটা তো আপনি কালকে রিপোর্টই আপনি নিতে পারবেন। ইটস নট দ্যাটস ইজি। কেন ও আপনার ইয়াতে দিতেছে না? দিচ্ছে, অনেক কিছুই আছে, কাগজ কলম অনেক কিছু, খাতায় অনেক কিছু থাকে, একটা কথা আছে না, কাগজ কলম আছে। হ্যাঁ, না সিরিয়াসলি, মানে আপনি এটা ইয়া করতে পারবেন। তুমি যদি মানে পিন পয়েন্টেড করতে চাও, হ্যাঁ, তাহলে তোমাকে বিদ্যুৎ অডিটটা করতেই হবে। ও আপনাকে, আমি বলি অলরেডি কিন্তু টাসেল আছে, আচ্ছা, বিটুইন পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এন্ড ও মানে আমি কত পাচ্ছি আর কত দাম দিচ্ছি। ও বলছে যে আমি এই পাইছি, ও বলছে আমি। তো ও 17 মাস কি করলো ইনো সরকার? Don't ask me. You ask them. I actually asked মানে 100 times, because যদি এইটা নিয়ে, কারণ আমি জানি যে এইটা নিয়ে আপনাকে মানে 2001 থেকে 2006 যাদের সাথে, বা তারপরেও এইটা নিয়ে যখন ডিসপিউট হয়, এটা তো ফার্স্ট থিং যেটা আপনি আসলে ইয়া করবেন, মানে আমি কত পাচ্ছি আর ও কত দাম দিচ্ছি, এইটা নিয়ে যদি। আমি যখন গতবার পেয়েছিলাম তখন কিন্তু অডিটিং সিস্টেমই ছিল না। আচ্ছা, আমি যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অফিসে যে মিটিং করে অডিটিং চালু করার ব্যবস্থা করেছিলাম আমি, ফার্স্ট টাইম। এর আগে কোনোদিনও অডিটিং হয়নি। কিন্তু পাওয়ার জেনারেশন তো, আচ্ছা ঠিক আছে, এটা তো মানে আমি যতটুকু জানি দর্শক, পাওয়ার জেনারেশন তো আসলে যদি আপনি গ্রিডে নেন তাহলে তো এটা একদম স্পষ্ট যে আপনি আসলে কত পাইতেছেন,
এটার মধ্যে কেন ডিসপিউট হবে না, ওই যে তুমি যেটা ওইভাবে স্পষ্ট মনে করছো, এটা তো স্পষ্টটা এখন ডিপেন্ড করে তোমার আচ্ছা। সেন্ট্রাল ডিসপাস সিস্টেমটা কত ভালো। সেন্ট্রাল ডিসপ্যাচ সিস্টেম আসলে ওই জেনারেশন লস্ট হচ্ছে এগুলো রাইট তারপরে হয়তো ও বললো যে আমার এত লস হয়েছে, আমি বললাম আমার এত loss হওয়ার আচ্ছা কথা না। ওকে হ্যাঁ তুমি ওকে এত লস করছো, এগুলো নিয়ে তো সেই জন্য করতে হবে কি। ওকে এইবার হচ্ছে যে ওই যে জনগণ ঘনিষ্ঠ কথাটা বলি, যে চাউলের আগে